আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কে আমার আপনজন গল্পের আরো নতুন আরেকটা পর্ব। তো আর বেশি দেরি না কইরা চল আমরা গল্পটা কন্টিনিউ করি। ঈশা আমার সামনে এসে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি তার কথা শুনে অনেকটাই অবাক হই। আমি বললাম, আপনি কি পাগল হয়ে গেছেন? ঈশা বলল, না, আমি মন থেকে বলছি। আমি বললাম, মনে হয় আপনাকে ভূত ধরছে তাই আপনি এগুলা বলতেছেন। ঈশা বলল, সত্যি আমি মন থেকে বলছি, তোকে আমি অনেক ভালোবাসি। আর আগের সব ব্যবহারের জন্য আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। আমি বললাম, ঠিক আছে। আপু অনেকটাই অবাক হই। আপু বলল, আচ্ছা তাহলে তোরা কথা বল, আমি আসি। আমি আবার কাবাবে হাড্ডি হতে চাই না। আমি বললাম, আচ্ছা আপু। এই বলে আপু চলে গেল। অনেকক্ষণ ঈশার সাথে কথা বললাম, তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে তার কথা ভাবছি। হঠাৎ দেখি আননোন নাম্বার থেকে একটা কল আসলো। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে বলল, ওই কেমন আছো? আমি উত্তর দিয়ে বললাম, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ঈশা বলল, আমাকে চিনতে পারছো কেমনে? আমি বললাম, তোমার কণ্ঠ কখনো ভুলার মতো না। ঈশা বলল, আর পাম দেওয়া লাগবো না, রাতে কি খাবার খাইছো? আমি বললাম, হ্যাঁ খাইছি। তো এতক্ষণ কি করছিলা? আমি বললাম, এই তো ফেসবুকিং করছি। ঈশা বলল, কয়টা মেয়ের সাথে প্রেম করো? আমি বললাম, একটাও নাম। ঈশা বলল, তাহলে আমি কে? আমি বললাম, তুমি তো আমার সেই মহারানী, যাকে নিয়ে আমি 7 জনম কাটাতে চাই। ঈশা বলল, ওরে আমার বাবুটা। আমরা আরো অনেকক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি তা ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি ঈশা এখনো লাইনে আছে আর আমাকে ডাকছে। আমি ঘুম ঘুম চোখে উত্তর দিলাম। উত্তর পেয়ে ঈশা বলল, মহারাজের এতক্ষণে ঘুম ভাঙছে, কতক্ষণ ধরে আপনাকে ডাকছে? আমি বললাম, কখন যে ঘুমিয়ে গেছি তা ঠিক মনে নেই। ঈশা বলল, তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে আসো। আমি অলরেডি কলেজে এসে বসে আছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। কলেজ গেট দিয়ে ঢুকতেই দেখি ঈশা আজকেও একটা শাড়ি পরে আছে। নীল শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, কি ব্যাপার, আজকেও যে শাড়ি পরে আসছো? ঈশা বলল, তোমাকে নিয়ে ঘুরতে যাব তাই। আমি বললাম, আমাকে নিয়ে আবার কোথায় যাবে? ঈশা বলল, গেলেই দেখতে পারবে। এই বলে ঈশার সাথে চললাম। ঈশা বলল, হেঁটে হেঁটে যাবে নাকি রিক্সা করে যাবে? আমি বললাম, তুমি যেমনি কও। ঈশা বলল, আচ্ছা তাহলে একটা রিক্সা ডাকো, দুইজনে রিক্সা করে যাচ্ছি। আজকে প্রথম কোনো মেয়ের সাথে বসছি, অনুভূতিটা একটু অন্যরকম লাগছে। ঈশা আমার হাবভাব দেখে বুঝে ফেললো আর আমার দিকে একটু চেপে বসলো। আমি বললাম, এই ঈশা একটু সাইডে বসো। ঈশা বলল, না। এই বলে ঈশা তার 2 হাত দিয়ে আমার একটা হাতকে জাপটে ধরে বসে রইল। দুইজনে একটা পার্কের মধ্যে গেলাম। অনেকক্ষণ সেখানে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দেব। এমন সময় দেখলাম সচল ভাইয়া ঋতুদের বাসার দিকে যাচ্ছে। আমি তাকে দেখা মারতই। আমি ঈশাকে বললাম, ঈশা তাহলে তুমি এখন যাও, আমার একটু কাজ আছে। ঈশা বলল, কি এমন জরুরি কাজ? আমি বললাম, তোমাকে পরে বলবো। এই বলে সচল ভাইয়ের পিছু পিছু যেতে লাগলাম। ঈশাকে একটা রিস্কায় উঠিয়ে দিয়েছি। তখন দেখলাম যে সচল ভাই ঋতুদের বাসায় ঢুকছে। আজব করা বিষয় হচ্ছে, তাদের বাসাটা একদম ফাঁকা। সচল ভাই সোজা ঋতুর রুমে চলে গেল। আমি তার পিছন পিছন যাচ্ছি। হঠাৎ সচল ভাই ঋতুর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ব্যাপারটা আমার সুবিধা টিকছে না। তার মানে কি আমার ধারণা এই সত্যি? তাহলে সচল ভাই ঋতুর সাথে এই কাজটা করছিল। আমি আর দেরি না করে দরজার সামনে গেলাম। ভিতর দিক থেকে তাদের কথা শুনছি। সচল ভাই ঋতুকে যা বলল তা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। কারণ সচল ভাই ঋতুকে বলল,